আসসালামু আলাইকুম। আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের প্রতি অন্তহীন শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগুনের ঘটনা নাশকতা কিনা তার তদন্তের পর জানা যাবে। তবে ষড়যন্ত্রকারীদের ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। সচিবালয়ের ৭ নম্বর ভবনে রাত ১:২টায় লাগে আগুন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত। পুড়ে ছাই হয়ে যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যালয়। ১৯টি ইউনিটের প্রায় ৬ ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুনকে ষড়যন্ত্র মনে করছেন অনেকে। সচিবালয়ে কর্মরতরা বিষয়টিকে নিতান্তই দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ। তবে আগুন এক এক জায়গায় এক এক ধরনের আগুন। এই আগুন তো ধরেন এক সাইড থেকে করার কথা, এক সাইডে আছে তো আরেক সাইডে নাই। এই জিনিসটি অনেকের কাছে মনে হইতেছে সন্দেহজনক হইতেছে। ৬ তলা, ৭ তলা, ৮ তলা পড়ে গেছে। তবে ৭ নম্বর বিল্ডিং এ উপরে উঠা যাচ্ছে না, এলা রেস্ট্রিকশন আছে। তারপর আমাদের কেসি গেট খুলে নেয়, বিদ্যুৎ দেয়নি, এই অবস্থায় আছে। তাই জন্য অপেক্ষা করতে আছে কি হবে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে বেশি পুড়েছে ৬ ও ৭ তলার নথিপত্র। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। ঘটনাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির হিসাব জানা না গেলেও নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দীপ্ত, সচিবালয়ে আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। তো সেই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আমি এখন রয়েছি সচিবালয়ের গেটের সামনে। যে তদন্ত কমিটি হয়েছে ৭ সদস্যের, সেই ৭ সদস্যের তদন্ত কমিটি কিন্তু আগুন লাগার পরে আসলে বিকেল থেকে আসলে কিন্তু বৈঠকে বসেছেন এবং তদন্ত কমিটি কিন্তু তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন। এবং আমি যদি একটু বলি যে কিছুক্ষণ আগে আমাদের এই তদন্ত কমিটির একজন সদস্য, যে ফায়ার সার্ভিসের যিনি ডিরেক্টর রয়েছেন, তার সঙ্গে কিন্তু কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন আজকের মতো যে বৈঠক এবং তদন্তের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল 10টা থেকে কিন্তু আবারও তাদের সেই বৈঠক এবং তদন্তের কার্যক্রম শুরু হবে। যেহেতু 3 দিনের ভিতর কিন্তু প্রধান উপদেষ্টার কাছে কিন্তু তথ্য দেওয়ার কথা রয়েছে এবং 7 দিনের ভিতরে এই রহস্য উদ্ঘাটনের কথা রয়েছে, সেহেতু কিন্তু ছুটির দিনকে উপেক্ষা করেই কিন্তু আসলে তদন্তের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলবে এমনটি জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা প্রাথমিকভাবে তারা কি ধারণা করছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তদন্ত কমিটির সদস্যরা ছাড়াও কারা কারা তাদের সঙ্গে ছিলেন, বৈঠক করেছেন, এ বিষয়ে কিন্তু আসলে তদন্তের স্বার্থে কোনো তথ্য দিতে তারা রাজি হননি। বলেছেন যে তদন্তের শেষে আসলে তারা জানাবেন। আমি যদি একটু বলি, এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অফিস শেষ করে যখন বেরিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক দেখা দিয়েছিল যে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে। এবং যেই ভবনটিতে মানে 7 নম্বর ভবনের যে 6 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা ভবনটিতে আগুন লেগেছে, সেখানে কিন্তু বিদ্যুতের কানেকশন এখনও কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি আশেপাশে কয়েকটি ভবনে কিন্তু বিদ্যুৎ আংশিকভাবে রয়েছে এবং কিছু কিছু ভবনে কিন্তু সরবরাহ ছিল এবং যে কার্যক্রম সেটি কিন্তু চলছিল এমনটি জানিয়েছেন। আরেকটু বিষয় আমি বলে রাখি, তদন্ত কমিটির সাথে কথার ক্ষেত্রে যেটি তারা জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু এখন কিন্তু সচিবালয়ে আইন শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে, নিরাপত্তা
নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এবং আরেকটি বিষয় যে তারা যে সিসিটিভির যে ফুটেজ সেগুলো কিন্তু সংগ্রহ করেছেন এবং সেগুলো আসলে পর্যালোচনা করেই আসলে বলা যাবে আগুনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে আগুন লেগেছে, বিদ্যুতের শর্ট সার্কিট নাকি নাশকতা, সেগুলো কিন্তু তদন্তের পরে আসলে জানা যাবে। তো সুজনা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ তথ্য। সুজনা। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অগ্নিকাণ্ডে 5টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় তা পুনরুদ্ধারে বেগ পেতে হবে না। অর্থনৈতিক কিছু অসঙ্গতির তথ্য সেখানে ছিল জানিয়ে তিনি বলেন, সেগুলো উদ্ধার করা সম্ভব। মন্ত্রণালয়ের কার্যক্রম চালু রাখতে অস্থায়ী জায়গা খোঁজা হচ্ছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি সভায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি 3 দিনের মধ্যে এর উৎস ও কারণ অনুসন্ধান করে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। অলরেডি আমরা খুঁজে দেখছি যে কোথায় কোথায় খালি আছে, কোথায় কোথায় মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায়। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাই নাও মনে সংগ্রহ করা হয়ে গেছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথি ছিল। নাশকতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনা তদন্ত করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। এদিকে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ফ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম। আরও জানাচ্ছেন AR বাদল। মধ্যরাতে দেশের পাওয়ার হাউস সচিবালয়ের 7 নম্বর ভবনে হঠাৎই 3টি স্থানে একই সাথে আগুন জ্বলে ওঠে। ভবনটিতে সড়ক পরিবহন ও অর্থসহ 7টি মন্ত্রণালয় রয়েছে, যেখানে ছিল গুরুত্বপূর্ণ নথি। বিষয়টি নিয়ে সচিবালয় ঘুরে দেখে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদনের পরেই ব্যবস্থা। পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। রাজধানীর বনানীতে সেনা সদরের অফিসার্স মেসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম নিয়ে ব্রিফিং করে সেনাবাহিনীর কার্যক্রমের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। এ সময় প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের দিকে তাদের নজর রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখে তারা ব্যবস্থা নেবেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। অন্যদিকে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়ি রংপুর মিঠাপুকুরের আটপানিয়া গ্রামে। শোকের ছায়া নেমেছে সেখানে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আমার ছেলে আয়ের উৎস, সে তো চলে গেল, আমি আর কি চাবো, কার কাছ থেকে চাবো? দুর্বলতা পুলিশের, এর যথারীতি বিচার হওয়া দরকার। AR বাদল, RTV, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের শাস্তির জোর দাবিও জানান বিএনপি মহাসচিব। এদিকে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, শেখ হাসিনা
ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন ষড়যন্ত্র। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। এক বিবৃতিতে তিনি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকার বিব্রতকর পরিস্থিতিতে বলেও মনে করেন মির্জা ফখরুল। সচিবালয়ের আগুনে জরুরি নথি পুড়ে যাওয়াকে পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন রুহুল কবির রিজভী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আয়োজিত আলোচনায় তিনি এমন অভিযোগ করেন। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে গণতন্ত্রের জন্য লড়াই তা প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে বার সভাপতি ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে, সেসব মুছে ফেলতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ দোসররা। অনুরোধ করি আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের এক সুপ্রিম কোর্টের রেকর্ড রুম, সে কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহিদ রহমান, RTV, ঢাকা। দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের মহাপরিচালক অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে তারা নিজ নামে প্লট বরাদ্দ নেন। এছাড়া 36 কোটি টাকা অবৈধ সম্পদ ও ব্যাংকে 3000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক, জানাচ্ছেন আতিকা রহমান। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট নিতে সরকারের 13A ধারার অপব্যবহার করেছেন। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 10 কাঠা করে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন। দুদকের মহাপরিচালক জানান, প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে দুদক তদন্ত শুরু করেছে। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিপুর 36 কোটি 37 লাখ টাকার অবৈধ সম্পদ এবং 98 ব্যাংক হিসেবে 3381 কোটি 58 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3181 কোটি টাকা জমা এবং 3180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ 27(1) মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরি নেয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে 6 জন হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আশুলিয়ার ঘটনা সহ জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে।
5 আগস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়লেও তখনও থামেনি আইন শৃঙ্খলা বাহিনীর হত্যাযজ্ঞ। সেদিনই আশুলিয়ায় ছাত্র জনতার উপর গুলি করে 6 জনকে হত্যার পর প্রিজন ভ্যানে লাশ পুড়িয়ে ফেলার একটি দৃশ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্বর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে গেল 11ই সেপ্টেম্বর আলাদা একটি মামলা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ও 4 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় সরাসরি লাশ পোড়ানোর সঙ্গে জড়িত 2 পুলিশ সদস্যকে বুধবার গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার কনস্টেবল মুকুল চোকদারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ ধামাচাপা দিতেই এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, তদন্তে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এসেছে। আমরা যদি এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে করা মামলার আসামিদের গ্রেফতারে আরও সক্রিয় হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে অনুষ্ঠিত জামায়াতের পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকার দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। এছাড়া দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে মানুষের রিজিক তুলে নিয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতে আমির। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এ সময় উপস্থিত ছিলেন। দুর্নীতিবাদের দখলদারের অস্তিত্ব থাকবে না। যে সমাজে আমার মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবে, যে সমাজে যুবকরা কাজ পাবে, যুবতীরা কাজ পাবে, যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায়, এই সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সময়ের পরিক্রমায় সাফল্যের ভেলায় চড়ে এবার কুড়ির আঙিনায় আজ এবং আগামী টেলিভিশন চ্যানেল RTV। 2005 সালের 26 ডিসেম্বর দেশের 5ম বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে গণমাধ্যম জগতে যাত্রা শুরু। দীর্ঘ পথ পরিক্রমায় RTV দর্শক শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েছে, বিপরীতে পেয়েছে ভালোবাসা। RTVর গল্পের কিছুটা তুলে ধরেছেন খান আলমিন। সেজেছে RTV, স্বপ্ন বুনছে আজও আগামীর বিশেষ এক মুহূর্তকে ঘিরেই এর সাজসজ্জা। শেষ হয়েছে সময়ের অপেক্ষা। 19-এর বৃত্ত থেকে বেরিয়ে কুড়ির আঙিনায় পথ চলা শুরু করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল RTV। প্রতিনিয়ত আজকের সব কিছুকে অবলম্বন করে আগামীর স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে RTV। স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে। অনুষ্ঠান কিংবা সংবাদ সব ক্ষেত্রেই RTV ভালোবাসা পেয়েছে শ্রেণী পেশার গণ্ডি ছাড়িয়ে সমাজের সব স্তরের মানুষের। ডিজিটাল প্ল্যাটফর্মেও অগণিত মানুষের ভালোবাসায় প্রিয় প্রাঙ্গণ হয়ে উঠেছে RTVর বিভিন্ন চ্যানেল কিংবা পেজ। দর্শক যুগ পেরিয়ে 15-16 করে এখন কুড়ির আঙিনায় RTV। রজতের পথে এগিয়ে যাওয়া হবে রঙিন। 21-এর অঙ্গনে পৌঁছার আগেই দর্শক প্রিয়তায় তুঙ্গে আরোহণের লক্ষ্য RTV। নিরন্তর এ পথ চলায় সবাইকে সঙ্গে চাই আমরা।
রায়হান আলামিন, RTV। ফের অস্থির ডলারের দাম। খোলা বাজারে দাম উঠেছে 126 থেকে 128 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছে বাজারে সংকট। তবে বিক্রেতাদের অভিযোগ ডলার নিয়ে হচ্ছে সিন্ডিকেট। এমন বাস্তবতায় পণ্য আমদানিতে এলসি খুলতে বিপাকে পড়ছে ব্যবসায়ীরা। সংকট দ্রুত সমাধান না হলে বাজারে পণ্যের দাম আরেক দফা বৃদ্ধির আশঙ্কা তাদের। সেলিম মানিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে শুরু। ওই সময় জ্বালানির দাম বৃদ্ধি পেলে দেশে মাত্র 80 টাকা ডলারের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। কয়েকদিনের আগেও বিক্রি হতো সরকারের বেঁধে দেওয়া দামে প্রতি ডলার 120 টাকা। এবারও অস্থিরতা দেখা দিয়েছে ডলারের খোলা বাজারে। বিক্রেতারা বলছেন বাজারে ডলার প্রায় শূন্য। ব্যাংকে যে রেট, আমাদের যে রেট, কোনো রেটের সাথে কোনো সামঞ্জস্য নাই। ওটা কিনলে না বিক্রি করব, ব্যাংক ডলার দেয় না, কাস্টমার আসে না, দেখে না। আধা ঘন্টা, আমি 1 ঘন্টাও বেশি আসছি, 1 ঘন্টার ভিতরে একটা লোক আসে না। তবে ভিন্ন কথা বলছেন ক্রেতারা। গতকাল আমি ডলারের খোঁজ খবর নিয়েছিলাম, আমাকে বলছিল যে 25 টাকা 25 পয়সা 50 পয়সা এরকম বলছে। আজকে একদিনের ব্যবধানে হঠাৎ করে আপনার এই যে 27 টাকা হয়ে গেছে, এটা একটু আজব লাগতেছে। এখানে অবশ্যই ডলার আছে, দাম বেশি, রেট বেশি। এমন একটা সিন্ডিকেট তৈরি করে মানে ফালাইছে এরা, ব্যবসায়িকরা, জনগণ এদের কাছে জিম্মি। বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ডলারের সংকট চলছে বলে জানালেন সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংক ডলার দিতে পারছে না, বাহির থেকে যেহেতু ডলার রেটটা বেশি, সেই কারণে কেউ ব্যাংকে আর বিক্রি করতে পারছে না। কেউ যদি 10,000 ডলার ব্যাংকে বিক্রি করবে, সে বাহিরে বিক্রি করলে 60,000 টাকা বেশি পাচ্ছে। ডলার সংকটে হুমকির মুখে পণ্য আমদানি। মাঝখানে কিছুটা সময়ের জন্য ফ্লেক্সিবল ছিল, আবারও এখন আমরা ব্যাংকগুলোতে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজন মাফিক সেটা তারা যোগান দিতে পারছে না। একটা বড় রকমের বিপর্যয় হতে পারে যদি আমরা এখনই আমাদের সকল প্রয়োজনীয় উদ্যোগগুলো নিয়ে আপনার এই যে ডলারের বাজার আছে সেগুলোকে স্টেবল না করতে পারি। বিশ্লেষকরা বলছেন সংকট নিরসনের উপায় সরকারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো। যে জায়গাগুলোতে সরকারের কন্ট্রোল করবার সুযোগ রয়েছে, যেমন আমদানি, রপ্তানি, রেমিটেন্স, ঋণের উপরে নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করে আমাদের ব্যয় নির্বাহের চেষ্টা বাড়ানো। বাংলাদেশ ব্যাংকের তথ্যে বর্তমানে ব্যাংকটি রিজার্ভ ছাড়িয়েছে 24 বিলিয়ন ডলার। সেলিম মালিক, RTV, ঢাকা। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার কন্যা হুমায়রা মাহমুদ হেমার বিরুদ্ধে অবৈধভাবে মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠান দখল নেয়ার অভিযোগ করছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদ ইউসুফ হাসান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, এই ঘটনার সাথে সমাজসেবা অধিদপ্তরের ডিবি মাহমুদুল হাসান তাপস জড়িত। সাবেক মন্ত্রী ও তার মেয়ে জোরপূর্বক প্রতিষ্ঠানটি দখলের পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে নানা হয়রানি করছেন। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র, আইন ও সমাজ কল্যাণ উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। লার্ভা, বিচ্ছু, আস্ত সিগারেট, সুচ কিংবা পেরেক কি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের খাবার তালিকায়। আগামীর দেশ গড়ার কারিগর যারা, তাদের পাতেই তুলে দেয়া হচ্ছে এসব অখাদ্য। দুপুরে রোকেয়া হলের সামনে সংবাদ সম্মেলন করে ক্যান্টিনগুলোর এমন দুরবস্থার চিত্র তুলে ধরেন হলের সাধারণ শিক্ষার্থীরা। বলেন, হলের প্রভোস্টকে বারবার এ ব্যাপারে বলা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। বিষয়গুলো অবহিত করতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান শিক্ষার্থীরা। একটা রাবার খাবারের মধ্যে পাওয়া গিয়েছে, সুচ থেকে শুরু করে পেরেক, পোকা প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে। মেয়েরা তাদের খাবারের সময় খাবার পাচ্ছে না, মেয়েদের রান্না করে খেতে হচ্ছে, বাইরে গিয়ে খেতে হচ্ছে। এটা তো একটা আবাসিক হলে হওয়ার কথা না। এই অবস্থাগুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অনেকবার বলা হয়েছে, ওনারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা কোনো স্থায়ী সমাধান এখন অবধি পাইনি। পররাষ্ট্র বিষয়ক সংবাদ প্রচার করে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে সুসংগত করছে ডিক্যাব। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ডিক্যাবের মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। গুজব ও ভুল তথ্য রোধে সোচ্চার হবার আহ্বানও জানান তিনি।
3 ক্যাটাগরিতে তিনি ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রথমবারের মতো আয়োজিত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ মিডিয়া অ্যাওয়ার্ড 2024-এর বিজয়ীদের হাতে। পররাষ্ট্র সচিব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পররাষ্ট্র বিষয়ক তথ্য প্রকাশ ও সচেতনতা তৈরির ক্ষেত্রে ডিক্যাপ এই মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আপনাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা শুধু দেশের জনগণকে সঠিক তথ্য জানতে সহায়তা করছে না, বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই হামলায় 3 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রদেশ তারতুসে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে বুধবার প্রদেশটির কিরবেত আল মাজা শহরে বাশারের অনুগত সেনাদের অতর্কিত হামলায় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর 14 সদস্য নিহত হন। পরদিনই এ পাল্টা হামলার ঘটনা ঘটল। হামলাটি সফল হয়েছে বলে জানায় দেশটির সরকারি বার্তা সংস্থা সানা। প্রতিবেদনে বলা হয় এই হামলার উদ্দেশ্য ছিল এলাকাটিতে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি পুনরুদ্ধার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশ আসরে সাকিবের না থাকাটা দেশের জন্য ব্যর্থতা বলে মনে করেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। আসরকে সামনে রেখে বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। এদিন ঢাকার জার্সি গায়ে নেটে ঘাম ঝরিয়েছেন মুস্তাফিজুর রহমান সাব্বিরা। দলের সঙ্গে ছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন। আসন্ন আসরেই নিজের দল নিয়ে আশাবাদী তিনি, তবে টুর্নামেন্টে সাকিবের না থাকাটা ভালোভাবে দেখছেন না। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় ডাক্তার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।